অসুবিধা হবে সেখানে থামাবি, আমি একটু তাড়াতাড়ি করব। পরীক্ষায় তোমাদের কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ আমি শুধুমাত্র একদম লং কেস ধরে যেরকম লং কেসে জিজ্ঞাসা করবে সেগুলোই বলার চেষ্টা করছি। পরীক্ষায় তোমার ক্ষেত্রে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ যাই দিক না কেন তোমার আনসার হবে টেট্রালজি অফ ফ্যালট। পরীক্ষায় কি আছে সেটা জানার দরকার নেই, সেটা সাইনোটিক হার্ট ডিজিজে টেট্রালজি অফ ফ্যালট থাকুক, ডাবল অ্যাক্টেড আউট ভেন্ট্রিকেল থাকুক, টিএপিভিসি থাকুক, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল থাকুক, যাই হোক না কেন তুমি পরীক্ষায় একটাই ডিজিজ পড়ে যাবে আর একটাই ডিজিজ আনসার করবে, দ্যাট ইজ টেট্রালজি অফ ফ্যালট। এর বাইরে অন্য কিছু পড়াবার দরকার নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাকি যেগুলো থাকবে সেগুলো ইউজুয়ালি আনস্টেবল ভাইটালস নিয়ে আসবে, যেগুলো এক্সামে দেওয়া হবে না। মানে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল যদি পরীক্ষার আগে ভর্তি হয়ে যায় বা টিএপিভিসি যদি পরীক্ষার আগে ভর্তি হয়ে যায়, সেটা তোমার পরীক্ষায় থাকার চান্স নেই, কারণ সেই বাচ্চা খারাপই থাকবে, সেটা এক্সাম রুমে এসে পরীক্ষা হবে না। অতএব তুমি পরীক্ষার সময় নিজেকে কমপ্লিকেটেড করার চেষ্টা করবে না, যাই পরীক্ষা করবে তুমি টেট্রালজি অফ ফ্যালট পড়বে, সেটা দিয়ে পাস হয়ে যাবে, সেটা দিয়ে ভালো নাম্বার পাবে। ওই জন্য ওটা আগের দিন মানে এরকম কিন্তু ঘটনা ঘটেছে যে টিএপিভিসি কেস পড়েছে, তো টিএপিভিসি কেস পড়লে তুমি পরীক্ষার হলে টিএপিভিসি বলবেও না, যদি আগের দিন জানতে আসো পড়েও আসবে, পড়ে এলে তুমি বরং ভুলভাল বলবে। প্রথমে তোমাকে জিজ্ঞাসা করে দুরকম ভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা যখন লং কেস শুরু হয়। এক নম্বর জিজ্ঞেস করে হোয়াটস ইউর ডায়াগনোসিস, অথবা বলে হোয়াটস ইউর কেস। হোয়াটস ইউর কেস মানে হচ্ছে তোমাকে সামারি বলতে বলা হয়েছে, আর হোয়াটস ইউর ডায়াগনোসিস মানে ক্লিয়ার কাট ডায়াগনোসিস। হোয়াটস ইউর কেস বলে তখন তোমাকে বলতে হবে 5 month old বয়, মাই পেশেন্ট বলবে না, নাম বলবে বাচ্চা, 5 month old boy XYZ অ্যাডমিটেড উইথ দ্য কমপ্লেন অফ দিস অ্যান্ড দিস, যেমন করে সামারি বলে, ঠিক আছে। যদি হোয়াটস ইউর কেস বলে, তার পরীক্ষা এত সময় নেই, সবাই তোমাকে হোয়াটস ইউর ডায়াগনোসিস বলবে। হোয়াটস ইউর ডায়াগনোসিস বললে প্রথম কোশ্চেনে হোয়াটস ইউর ডায়াগনোসিস বলবে, তুমি বলবে দিস ইজ এ কেস অফ congenital cyanotic heart disease with right to left shunt, most probably tetralogy of Fallot, without features of CCF, without features of CCF, without features of infective endocarditis. Eta box. This is a case of congenital cyanotic heart disease with right to left shunt, most probably tetralogy of Fallot, without features of congestive cardiac failure, উইদাউট ফিচার্স অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। এটা বক্সের মধ্যে রেখেছি এই কারণে এটা কম্পালসারি নয়। তুমি যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের ডিউস ক্রাইটেরিয়া মনে রেখে আসতে পারো তবে উত্তর বলবে, না হলে এত দূরে থেমে যাবে। যদি মনে করো যে ডিউস ক্রাইটেরিয়া তোমার পক্ষে মেমোরাইজ করা সম্ভব, তুমি বলতে পারবে ডিউস ক্রাইটেরিয়া কটা ব্লাড কালচার টানতে হয়, কখন টানতে হয়, তবে না হলে তোমাকে ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করবে যে হাউ ডু ইউ ডায়াগনোজ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। এখানে যদি তুমি থেমে যাও, দেয়ার ইজ নো হার্ম। আমি অনেকবার আগেও বলেছি, এখনো বলছি যে পরীক্ষায় পাস করাটাই লক্ষ্য, প্রচুর নাম্বার পাবো বা কিছু পাবো এরকম পরীক্ষায় টার্গেট না করাই ভালো। পেয়ে গেলে ভালো, না পেলে কোনো অসুবিধা নেই। তাই আমি হলে এইখানে ফেস করতাম, এতে না হলে। তাহলে তোমাকে ফিচার্স জিজ্ঞাসা করবে, তুমি নিজে নিজে কোশ্চেন বানাবে, এখান থেকে দুটো কোশ্চেন আসবে, তিনটে কোশ্চেন আসবে। কেন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে নেই বলছো, কেন হয় না টেট্রালজি অফ ফ্যালটে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, আর কখন হয়। কি করে বললে এটা রাইট টু লেফট শান্ট, কোথায় রাইট টু লেফট শান্ট হয়। সেন্ট্রাল সাইনোসিস, পেরিফেরাল সাইনোসিস পড়ে আসতে হবে, সেখান থেকে সেন্ট্রাল সাইনোসিস, পেরিফেরাল সাইনোসিস জিজ্ঞাসা করবে, আর আদার জিনিস জিজ্ঞাসা করবে যেগুলো। এগুলো আমি একটা একটা করে বলছি না, আমি ডাইরেক্ট টেট্রালজি অফ ফ্যালটে চলে যাই, তারপরে তুমি এই কোশ্চেন যেগুলো বাকি থাকবে সেগুলো আমি তখন আবার বলে দেবো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো একটুখানি খেয়াল রাখিস যে এগুলো আমি কভার করছি কিনা। যাদের টেট্রালজি অফ ফ্যালট একবারও পড়া হয়নি, নাই হতে পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট 5 মিনিট শুধু তাদের জন্য, বাকি লোকেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারো। যারা টেট্রালজি অফ ফ্যালট একবারও পড়নি, কিছু জানা নেই টেট্রালজি অফ ফ্যালট, তারা শুধু শোনো 5 মিনিট, বাকি লোকের শোনার দরকার নেই। এটা হলে সহজ করে টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি অফ ফ্যালটে তোমাকে প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করে যে
what are the components of tetralogy of Fallot? Classically components of tetralogy of Fallot এ প্রথম পয়েন্ট ছিল রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক অবস্ট্রাকশন, RVOT, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক অবস্ট্রাকশন। এটা একদম বেসিক শুরু থেকে জিজ্ঞাসা করে। প্রথম কোশ্চেন টেট্রালজি অফ ফ্যালটে জিজ্ঞাসা করে কি কম্পোনেন্ট, সেখানে একটা প্রথম হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক অবস্ট্রাকশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, নাম্বার 3 তে হচ্ছে ভিএসডি, তারপরে হচ্ছে ওভাররাইডিং অফ অ্যাওর্টা। এখানে স্টার মারা আছে ভিএসডি, তাহলে ভিএসডি এর ব্র্যাকেটে তোমাকে জানতে হবে দুটো শব্দ, একটা ইট শুড বি নন রেস্ট্রিকটিভ মেমব্রেনাস ভিএসডি, হাই আপ হয়, হ্যাঁ নন রেস্ট্রিকটিভ। এই জন্য ছবিটা দেখো, এখানটা আমি একটা ভিএসডি এঁকেছি, এইখানে বিএসডি থাকবে না, হ্যাঁ একদম উপরে, ঠিক অ্যাওর্টার পালমোনারি ট্রাঙ্কের নিচের এইরকম জায়গায় থাকবে। তাহলে এই টার্মটা মনে রাখা দরকার, নন রেস্ট্রিকটিভ ভিএসডি। নন রেস্ট্রিকটিভ ভিএসডি বাংলায় বুঝে নাও, সেটা হচ্ছে বড় সড়ো ভিএসডি। কেন কাকে রেস্ট্রিকটিভ বলে, কাকে নন রেস্ট্রিকটিভ বলে আমি পরে বলবো। নন রেস্ট্রিকটিভ মেমব্রেনাস ভিএসডি, এটা হচ্ছে ভিএসডি সামনে থাকবে। রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনের মধ্যে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট যখন অবস্ট্রাকশন হয়, সেটা যে কোনো লেভেলেই হতে পারে। অ্যাট দ্য লেভেল অফ ভালভ হতে পারে 10%, ইনফান্ডিবুলাম 45%, মিক্সড 30%, আর পালমোনারি অ্যাট্রেসিয়া সেটা থাকে 15%। পালমোনারি অ্যাট্রেসিয়া মানে ভালভটালে একবারে কিছু নেই, ঠিক আছে। পালমোনারি অ্যাট্রেসিয়া মোস্ট কমনলি ইনফান্ডিবুলার থাকে, এই পার্সেন্টেজটা মনে রাখার দরকার নেই। তুমি শুধু জানবে যে কোনো জায়গায় হতে পারে এবং বিভিন্ন জায়গায় হওয়ার জন্য তার ক্লিনিক্যাল ফিচার আলাদা আলাদা হয়, ঠিক আছে। এর মধ্যে দুটোতে বেশি মার্ক করা আছে 1 আর 3, এই দুটো হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ টেট্রালজি অফ ফ্যালট। এই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞাসা করবে যে চারটের মধ্যে না থেকে কোন দুটো থাকলে ফ্যালাস টেট্রালজির মতো প্রেজেন্টেশন থাকবে, তার উত্তর হবে 1 আর 3, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন আর লার্জ নন রেস্ট্রিকটিভ ভিএসডি। এই দুটো হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ টেট্রালজি অফ ফ্যালট। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 1 পড়লাম, কম্পোনেন্টস অফ টেট্রালজি অফ ফ্যালট কি কি, হোয়াট আর দ্য এসেনশিয়াল কম্পোনেন্টস। কম্পোনেন্ট সবাই জানে, এসেনশিয়ালটা পরীক্ষা জিজ্ঞেস করবে এই দুটোর মধ্যে কোন চারটের মধ্যে কোন দুটো ফিচার থাকলে ফ্যালাক্সের মধ্যে প্রেজেন্ট করবে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন আর ভিএসডি। বেসিক্যালি এটা তো কিছুই না, এটা থাকলে এটা হয়ে যাবে, তাই না। আউটফ্লো ট্র্যাক্ট যদি আমি অবস্ট্রাক্ট করে দিই, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট যদি আমি অবস্ট্রাক্ট করে দিই, তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এমনিই হয়ে যাবে, তাই না। এটা হয়ে যাবে। আর ওভাররাইডিং অফ অ্যাওর্টা না থাকলেও কিছু নেই, হাই আপ ভিএসডি হলে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস যারা জানো না, সবাই হয়তো জানো, তাও আমি বলে দিই যে ওভাররাইডিং অফ অ্যাওর্টা মানে কি। ওভাররাইডিং অফ অ্যাওর্টা মানে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। অ্যাওর্টাটা হচ্ছে এরকম জায়গা থেকে উঠেছে। যদি শুধু ভেন্ট্রিকাল দুটো আঁকি, তাহলে এইটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। নরমালি আমার অ্যাওর্টা এখান থেকে যাওয়ার কথা, পালমোনারি ট্রাঙ্ক এখান থেকে যাওয়ার কথা, তাই তো। তো ওভাররাইডিং অফ অ্যাওর্টা মানে অ্যাওর্টাটা এই রকম জায়গায় হবে। তার মানে অ্যাওর্টাতে আমার দুটো ব্লাডই ঢুকছে, লেফট ভেন্ট্রিকল থেকেও ব্লাড যাবে, রাইট ভেন্ট্রিকল থেকেও ব্লাড যাবে। এটাকে বলে ওভাররাইডিং অফ অ্যাওর্টা, ঠিক আছে। এটা সবাই হয়তো জানো, তাও আমি বললাম ওভাররাইডিং অফ অ্যাওর্টা। এখান থেকে পরে একটাই জিনিস জানার থাকে, সেটা তোমাকে জিজ্ঞেস করবে না, এমসিকিউতে জিজ্ঞেস করবে। যদি ওভাররাইডিং এই যে দেখ, এইটা হচ্ছে আমি ভাবলাম ওভাররাইডিং, তাহলে এইটা ওভাররাইডিং, আবার এটা ওভাররাইডিং। যদি দেখা যায় মোর দ্যান 50% অফ দ্য অ্যাওর্টা, মোর দ্যান 50% অফ দ্য অ্যাওর্টিক ওপেনিংটা রাইট ভেন্ট্রিকল থেকে যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকল। বোঝা গেল কিছু?
ওভাররাইডিং তো যা খুশি হতে পারে। এইটা যদি আমার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থাকে তাহলে এইটা হলে ওভাররাইডিং, একটুখানি রাইট ভেন্ট্রিকেলের দিকে গেছে, এটা ওভাররাইডিং, আর একটু সরে গেল, 50-50 হয়ে গেল। দিয়ে এটার যদি মোর দ্যান 50% যদি রাইট সাইড থেকে আসে তখন তাকে বলা হয় ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল। ডাবল আউটলেট, দুটো আউটলেট, একটা পালমোনারি ট্রাঙ্ক আছে আর একটা হচ্ছে এতে। তাহলে একটা নতুন টার্ম শিখলে তুমি, ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল, এর সঙ্গে শুধু প্লাস মাইনাস পিএস লিখে রাখো। কেন লিখে রেখেছো পরে বলবো। ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল দুটোই হতে পারে, উইথ পালমোনারি স্টেনোসিস আর উইদাউট পালমোনারি স্টেনোসিস। তোমাকে যখন পরীক্ষায় জিজ্ঞাসা করবে, লাস্ট কোশ্চেনে আমি বলবো, একদম লাস্ট কোশ্চেনে, যে হোয়াট আর দ্য ফ্যালার্স ফিজিওলজি, তার একটা উত্তর হবে হচ্ছে ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল উইথ পালমোনারি স্টেনোসিস। ঠিক আছে, পরে বলবো, লাস্ট কোশ্চেনে বলবো। তো যাই হোক, এইটা বোঝা গেছে যে কাকে ডাবল আউটলেট বলে। ডাবল আউটলেট মানে দুটো আউটলেট রাইট সাইডে রাইট ভেন্ট্রিকেল থেকে, একটা তো পালমোনারি ট্রাঙ্ক আছে আর একটা অ্যাওর্টিক ওপেনিং। তাহলে অ্যাওর্টিক ওপেনিং তো টেট্রালজি অফ ফ্যালাটেও, অ্যাওর্টিক ওপেনিং তো একটুখানি সরে আছে, তাই না? টেট্রালজি অফ ফ্যালাটেও সেখানেও তো ওভাররাইডিং অফ অ্যাওর্টা আছে, সেখানে তো রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্কেও যাবে আবার অ্যাওর্টাতেও যাবে, কিন্তু সেটাকে আমরা ডাবল আউটলেট বলি না। কেন? যতক্ষণ 50% অফ দ্য অ্যাওর্টিক ওপেনিং উইল বি ইন দ্য 50% অর মোর উইল বি ইন দ্য রাইট সাইড, তখনই আমরা বলি ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে? যাই হোক, তাহলে এই চারটে কম্পোনেন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। দুটোর মধ্যে এসেনশিয়াল কম্পোনেন্ট আমি বলে দিয়েছি। এখানে দুটো জিনিস জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ট্রায়োলজি অফ ফ্যালট আর হোয়াট ইজ পেন্টালজি অফ ফ্যালট। এটার সঙ্গে যদি শুধু এসডি যোগ করে দাও, দ্যাট ইজ পেন্টালজি অফ ফ্যালট। ঠিক আছে, যদি পেন্টালজি যোগ এ করো তাহলে হচ্ছে পেন্টালজি অফ ফ্যালট, এটাই জিজ্ঞেস করে। আচ্ছা, ট্রায়োলজি বাকি থাকে। আর ট্রায়োলজি কিছু নেই, ট্রায়োলজি মনে রাখতে হবে না। ট্রায়োলজি হচ্ছে এসডি থাকবে, এটা থাকবে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, সেটা মেইনলি পালমোনারি স্টেনোসিস থাকে, আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই তিনটাকে মিলিয়ে বলে হচ্ছে ট্রায়োলজি। টেট্রালজির সঙ্গে এএসডি যোগ করে দিলে পেন্টালজি, আর ট্রায়োলজি হচ্ছে এএসডি প্লাস রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, আর আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনে ওখানে সবসময় পালমোনারি স্টেনোসিস, অ্যাট্রেসিয়া থাকে না, এইটা থাকে না কিন্তু, হ্যাঁ। আর এই আরভিওটিটা সবসময় পালমোনারি স্টেনোসিস। তাহলে এটা হয়ে গেল টেট্রালজির কম্পোনেন্ট। হিমোডাইনামিক্সটা একটুখানি জানো তোমরা, আমি তাও একবার ছোট করে রিক্যাপ করে দিচ্ছি। এখান থেকে এখানে ব্লাড চলে এলো, এখান থেকে এখানে ব্লাড চলে এলো। এই ব্লাডটা দুটোই ওয়ে আউট আছে, রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড দুটো দিকেই যাবে, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যেতে পারে, আবার অ্যাওর্টায় ঢুকে যেতে পারে, তাই তো? এখান থেকে দুটো কোশ্চেন হয়, একটা হচ্ছে কেন সিসিএফ হয় না, আর একটা হচ্ছে কোথায় মিক্সিং হয়। যেটা মিক্সিং হয় রাইট টু লেফট শান্ট বলেছিলাম, ওখানে রাইট টু লেফট শান্ট বলছো তুমি সেন্ট্রাল সাইনাসের জন্য। তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, তুমি রাইট টু লেফট শান্ট কেন বলছো, প্রথম কোশ্চেনে রেখে দেওয়া আছে। ঠিক আছে, বিকজ প্রেজেন্স অফ সেন্ট্রাল সাইনাসিস। সেন্ট্রাল সাইনাসিস আছে মানেই তোমাকে কোথাও একটা রাইট টু লেফট শান্ট হচ্ছে। রাইট টু লেফট শান্ট কোথায় হয়? ভিএসডিতে হয় নাকি কোথায় হয়? কে বলবি বল? যারা আগে এতে করেছিস তারা ছাড়া, আগে যারা আমার ক্লাস করেছিস তারা ছাড়া কেউ বল। টেট্রালজি অফ ফ্যালটে রাইট টু লেফট শান্ট কোথায় হয়? অ্যাট দ্য অ্যাওর্টিক, এই যে এট্রিয়াল লেভেল, ভেন্ট্রিকুলার লেভেল কোথায় হয়? হ্যাঁ, ভেন্ট্রিকুলার লেভেল কোথায় হয় বল? নরমালি যদি একটা ভিএসডি হতো, এটা যদি একটা ভিএসডি হতো, এটা যদি একটা ওপেনিং হতো, লেফট টু রাইট শান্ট তো এদিকে হতো, একটা লেভেল অফ ভেন্ট্রিকেল হতো, তাই তো? এটা ভিএসডির ক্ষেত্রে। তাহলে টেট্রালজি অফ ফ্যালটেও একটা ওপেনিং আছে, সেই ওপেনিংটা শুধু এখানে থাকার পরিবর্তে একটু উঁচুতে আছে আর একটু বড় হয়েছে, যেটা আমি নন রেস্ট্রিকটিভ ভিএসডি বলেছি, তাই তো? নন রেস্ট্রিকটিভ ভিএসডি মানে হচ্ছে, সোজা কথা বলেই দিই, নন রেস্ট্রিকটিভ ভিএসডি মানে হচ্ছে এত বড় ওপেনিং আছে যে রাইট সাইড আর লেফট সাইড অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সিস্টেমে প্রেসার ইকুয়াল। যদি ছোট ছোট ভিএসডি হয় তাহলে কি হবে? লেফট সাইডে প্রেসার বেশি থাকবে, সেই প্রেসারটা যখন জোরে পাম্প করবে ব্লাডটা এদিক থেকে এদিকে যাবে। কিন্তু নন রেস্ট্রিকটিভ ভিএসডি মানে এত বড়টা ওপেনিং হয়ে আছে, দিস ইজ অলমোস্ট বিহেভিং অ্যাজ এ সিঙ্গেল চেম্বার।
ঠিক আছে, যে এত বড় ভিএসডি যে এদিকেও এত ব্লাড এতে আছে, যে এখানেও যা প্রেসার আছে এখানেও যা প্রেসার আছে, এটাকে বলে। সোজা কথা মনে রাখবি বড় সড়োগুলো, ওইটুকু মনে রাখলেই হবে, আর কিছু করতে হবে। তাহলে আমাকে বল যে রাইট টু রাইট শান্টে তাহলে এখান থেকে ব্লাডটা এদিকে আসছে না কিসে হচ্ছে, কোথায় মিক্সিং হচ্ছে, সেন্ট্রাল সাইনোসিস কেন হচ্ছে, কোনো একটা জায়গায় তো ডিঅক্সিজেনেটেড অক্সিজেনেটেড ব্লাড মিক্স করবে, সেটা কোথায়, সেটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ অ্যাওর্টা। এই শান্টটা হয় না রাইট থেকে লেফটে, যদিও রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, রাইট থেকে লেফটে ভিএসডি দিয়ে ব্লাড এখানে আসে না, এটার জন্য সেন্ট্রাল সাইনোসিস হয় না। সেন্ট্রাল সাইনোসিস হয় হচ্ছে এইটার জন্য। হ্যাঁ, নন রেস্ট্রিক্টিভ ভিএসডি বললাম না, তাহলে নন রেস্ট্রিক্টিভ ভিএসডি যদি হয় তাহলে তো এই দুদিকেই প্রেসার সমান, শুধু শুধু এখান থেকে ব্লাড এখানে বা এখান থেকে ব্লাড এখানে যাবে কেন, যাওয়ার দরকার নেই। তাহলে কোথায় চলে যাবে, এখান থেকেও ব্লাড চলে যাবে আউটার রাইট ভেন্ট্রিকল থেকে, আবার লেফট ভেন্ট্রিকল থেকেও যাবে আউটার। ঠিক আছে, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যে আউটায় যাচ্ছে এইটার জন্য সেন্ট্রাল সাইনোসিস হবে, বুঝতে পারলাম। তাহলে নট অ্যাট দ্য লেভেল অফ ভিএসডি, ভিএসডি লেভেলে হয় না, মিক্সিং হয় না। মিক্সিং কোথায় হচ্ছে, অ্যাট দ্য লেভেল অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকল থেকে আউটায় যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে আউটায় যাবে। তাহলে এইটার জন্য সেন্ট্রাল সাইনোসিস হবে। তাহলে কেন সেন্ট্রাল সাইনোসিস হয় আর কোথায় মিক্সিং হয় এটা তোমাকে বলে দেওয়া হবে। সেন্ট্রাল সাইনোসিসের সময় আমরা তো জানি সবই নীল হয়ে যাবে। 5 মিনিটের ব্রেক নাও আর আমাকে বলো হোয়াট ইজ ডিফারেন্সিয়াল সাইনোসিস আর হোয়াট ইজ রিভার্স ডিফারেন্সিয়াল সাইনোসিস, দুটো জিনিস কি? चल के बोल भी बोल रे नाला भी बोले লিডটা খেয়ে যেতাম। এটা হচ্ছে ডাক্টাস আর্টেরিয়াস, তাই তো? ডাক্টাস আর্টেরিয়াস কোন জায়গার সঙ্গে কোথায় কানেক্ট করে? পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাওর্ট। হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্কের যদি আরো প্রিসাইজলি বলি, পালমোনারি ট্রাঙ্কের যেখান থেকে লেফট পালমোনারি আর্টারি বের হচ্ছে, পালমোনারি ট্রাঙ্ক আর যেখান থেকে লেফট পালমোনারি আর্টারি বের হচ্ছে এই জায়গার জাংশনে থাকে, ঠিক আছে? আর ওখানে হচ্ছে, ওখানে কোথায় থাকে? ডিসেন্ডিং আউটা বললে ডিসেন্ডিং আউটা ইউজুয়ালি লেফট সাবক্লেভিয়ান আর্টারি যেখান থেকে বের হয় সেখান থেকে জাংশনটা। তাহলে সাইনোসিস হতে গেলে আমি প্রথমে যেটা সহজ করে বলি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল সাইনোসিস, মানে ডিফারেন্স বিটুইন আপার আর্ম আর লোয়ার আর্ম। এবার নিজেরা কর, এইটা ওটা নামছে, তাই তো? তাহলে নিজেরা করলে মনে থাকবে। তাহলে এখানে আমাকে ব্লাডটা ব্লু হয়ে যেতে হবে, তবে আমার পাটা নীল হয়ে যাবে। আর ব্র্যাকিসেফালিক ট্রাঙ্ক দিয়ে যেটা যাচ্ছে সেইগুলো সব আমাকে রেড হয়ে যেতে হবে, তাহলে আমার হাতটা লাল থাকবে আর পাগুলো নীল হয়ে যাবে। তাহলে কি হবে? যদি আমার পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস থাকে উইথ রিভার্সাল অফ সান, আনসার হচ্ছে এইটা, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস উইথ রিভার্সাল অফ সান। এটুকু আগে লিখে নে, তারপর আমি এক্সপ্লেন করছি। তাহলে ডিফারেন্সিয়াল সাইনোসিস কিসে পেলাম? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস উইথ রিভার্সাল অফ সান, এটা লিখে নে, তারপর আমি বলছি। এটা এই পেটারে যা ফেলার থাকলে এই কোশ্চেন জিজ্ঞাসা করে। এবার দেখ, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসে প্রেসার নরমালি কোথায় ফ্লো হয়? নরমালি ফ্লো হবে এরকম,
তাই তো অ্যাওর্টা থেকে পালমোনারি ট্রাঙ্কের দিকে শুধু যদি পিডিএ থাকে তাই এটা হলো। এতে যদি রিভার্সাল অফ শান্ট হয় তাহলে এটা উল্টো যাবে, তাহলে উল্টো গেলে কি হবে, ব্লু ব্লাডটা এটা এদিক থেকে এদিকে যাবে, কারণ এটা তো পালমোনারি ট্রাঙ্কের ব্লাড। এই রিভার্সাল অফ শান্ট হয়ে গেল। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস উইথ রিভার্সাল অফ শান্ট। নরমালি ফ্লো এখান থেকে এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এইটা গেল, তাহলে এইটা নীল হয়ে গেল পাটা। আর এইদিকে যেটা ঠেলছিলাম লেফট ভেন্ট্রিকেল থেকে, সেটার জন্য হাতটা লাল হয়ে গেল। এই ব্লাডটা এখানে আসবে, কিন্তু এটা যেহেতু মিক্সিং হচ্ছে তাই এটা সাইনোসিস থাকবে। তাহলে ডিফারেন্সিয়াল সাইনোসিসে লোয়ার লিম্ব ব্লু, আপার লিম্ব রেড। কিসে পাবো, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস উইথ রিভার্সাল অফ শান্ট। যদি ভিএসডি পড়েছিস দেখবি আইসেনমেঞ্জার পড়বি যখন, সেখানেও রিভার্সাল অফ শান্ট হয়। ভিএসডি তেও লেফট টু রাইট শান্ট নরমাল, কিন্তু একটা সময় পরে পরের দিকে ফেলে রাখলে সেটা যখন আইসেনমেঞ্জার হবে রাইট টু লেফট হবে। পিডিএ তেও তাই হয়, পিডিএ তেও তাই হবে, এসডি তে খুব রেয়ার, ভিএসডি বা পিডিএ তেও। তাহলে উত্তর হলো পিডিএ উইথ রিভার্সাল অফ শান্ট। পিডিএ গেল ব্লাডটা, বুঝে গেছিস কোনটা দিয়ে কেন নীল হচ্ছে। পিডিএটা এখান থেকে গেল, রিভার্সাল অফ শান্ট বলে এটা এদিকে না এসে এটা এদিক থেকে এদিকে গেল, ওটা থেকে পালমোনারি ট্রাঙ্কে না গিয়ে পালমোনারি ট্রাঙ্ক থেকে। তাহলে এই রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক থেকে ডাক্টাস আর্টেরিওসাস, ডাক্টাস আর্টেরিওসাস থেকে ব্লাডটা লোয়ার লিম্বে চলে গেল, এই জন্য পাটা নীল হয়ে গেল। আর লেফট ভেন্ট্রিকেল অ্যাওর্টা এটা দিয়ে বেরিয়ে চলে গেল, হাতটা লাল থাকলো। ঠিক আছে, তাহলে পিডিএ উইথ রিভার্সাল অফ শান্ট। হ্যাঁ আইসেনমেঞ্জার হতে হবে, এটাই তো আইসেনমেঞ্জার বলে। যদি পিডিএ যে কোনো এসডি ভিএসডি বা পিডিএ সেখানে যদি রিভার্সাল অফ শান্ট হয় দ্যাট ইজ কল্ড আইসেনমেঞ্জার। তাহলে এইটা আইসেনমেঞ্জার। এবার এর উল্টোটা, উল্টোটা হচ্ছে যে আমার হাতগুলো লাল হয়ে যাবে আর পাটা, এই হাতগুলো নীল হয়ে যাবে, পাটা লাল। একটু কালার দিয়ে করার চেষ্টা করি। এটাকে আমরা টিজিএ করে দিলাম। টিজিএ করে দিলাম মানে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল। তার মানে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, সেখান থেকে আমি অ্যাওর্টা বার করে দিলাম। অ্যাকচুয়ালি এটা এত দূর অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টার ব্লাড কি হয়ে গেল, রেড, এটা অ্যাওর্টা হয়ে গেল। আর এটা হয়ে গেল লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, সেখান থেকে যেটা বেরোচ্ছে, ছবিটা একটু আঁকা ভুল হয়েছে, যাই হোক বুঝে নিতে পারবে, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, তাই তো। আর এটা হচ্ছে অ্যাওর্টা। ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল আমি বলছি। ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেলে কি হচ্ছে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্কের পরিবর্তে কি যাচ্ছে, অ্যাওর্টা। আর এখানে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার জায়গায় চলে যাচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তাহলে এটা সব রেড রেড আর ওটা সব ব্লু ব্লু হয়ে গেল। সঙ্গে আমি একটা পিডিএ করে দিয়েছি। পিডিএ করে দিলে কি হলো, পিডিএটা কোথায় যাওয়ার কথা ছিল, নর্মালি ব্লাড অ্যাওর্টা থেকে ট্রাঙ্কে, তাই তো। এবার এটাকে আমি রিভার্সাল করব, ঠিক আছে, রিভার্সাল করব। এই আঁকাটা ঠিক হয়নি, আঁকাটা ভুল হয়েছে, মানে হচ্ছে আমার পালমোনারি ট্রাঙ্কটা নিচে চলে এসেছে, পালমোনারি ট্রাঙ্কটা উপর দিকে থাকা উচিত ছিল, মানে অ্যাকচুয়ালি এটা এই রকম হয়ে যাবে। যাই হোক, যাই করে হোক, সেটা নিয়ে অসুবিধা নেই, জিনিসটা বুঝতে পারলেই হবে। এবার নর্মালি অ্যাওর্টা থেকে যখন ব্লাডটা গেল, পাটা আমার কি হওয়া উচিত ছিল, ব্লু এমনিতেই, তাই তো রে। অ্যাওর্টা থেকে যেটা যাচ্ছে, তাহলে মানুষ বেঁচে থাকবে কি করে, বেঁচে থাকবে কি করে, কারণ এখান থেকে যে ব্লাড আসছে, তাহলে কোথাও একটা আমার কাছে শান্ট থাকতেই হবে, শান্ট থাকতেই হবে। তো সেই শান্টটা যে কোনো লেভেলেই হয়, সেটা হচ্ছে এসডি বা ভিএসডি বা পিডিএ, না হলে কোনোদিনই ট্রান্সপোজিশন দ্য গ্রেড ভেসেল পেশেন্ট বেঁচে থাকবে না। বুঝতে পেরেছিস আমি কি বলছি?
যারা টেট্রালজি অফ ফ্যালার্টের জন্য এসেছেন এটা বোঝার খুব দরকারও নেই, এটা নিয়ে খুব চিন্তার কিছু নেই। আমি শুধু একটুখানি এতে বলি দি দেখ ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল মানে বেসিক্যালি দুটো আলাদা আলাদা চেম্বার। এটা রাইট এট্রিয়াম গেল, এটা রাইট ভেন্ট্রিকেল গেল, আর এখান থেকে চলে গেল আউটার। তাহলে আউটার থেকে ব্লাড গেল, সে হাতে পায়ে যা হয়ে গেল, ঘুরে এসে আবার রাইট এট্রিয়ামে চলে এলো। তাহলে দুটো প্যারালাল সার্কুলেশন হবে। আর এর মতো থাকবে, এ একটা লেফট এট্রিয়াম থাকবে, লেফট ভেন্ট্রিকেল থাকবে, লেফট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্ক বেরোবে, সেখান থেকে লাংয়ে চলে যাবে, লাং থেকে ঘুরে আবার লেফট এট্রিয়ামে চলে আসবে। তাহলে দুজন নিজের মতো থাকবে, তাহলে তো চলবেই না। তাহলে কোনো একটা জায়গায় শান্টিং থাকতে হবে, সেটা এসডি লেভেলেও হতে পারে, সেটা ভিএসডি লেভেলেও হতে পারে, আবার সেটা পিডিএতেও হতে পারে। ঠিক আছে, পিডিএতেও হতে পারে। এইবার যদি এখান থেকে রিভার্সাল অফ শান্ট করি তাহলে ব্লাডটা এদিকে চলে গেল, তারপরে এই লাল ব্লাডটা এইখানে পায়ে চলে আসবে। দেখ এটা তাহলে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল উইথ পিডিএ উইথ রিভার্সাল অফ শান্টে কি দাঁড়াচ্ছে? ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল উইথ পিডিএ উইথ রিভার্সাল অফ শান্ট, এটা হলে কি হচ্ছে? ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল আউটার, লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল পালমোনারি ট্রাঙ্ক, তার সঙ্গে আমি একটা পিডিএ যোগ করেছি, তার সঙ্গে উইথ রিভার্সাল অফ শান্ট করেছি। রিভার্সাল অফ শান্ট মানে পালমোনারির দিক থেকে ব্লাডটা আউটার দিকে যাচ্ছে। তাহলে এই রেডটা রেড 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 রেড, লোয়ার লিম্বে রেড, তাই তো? আর আপার লিম্বে ব্লু ব্লু ব্লু, আপার লিম্বে ব্লু, আপার লিম্বে ব্লু চলে গেল। ঠিক আছে, আমি বলবো তো, খুব খুশি হলাম যে এই এক্সপ্লেনেশনে তোমরা খুশি হবে। যদি এটা তাই হতো তাহলে সব ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেলেই এরপরে ব্যাপারটা কঠিন হচ্ছে। দেখ এইখানে যদি হয় তাহলে এটা তো ফ্লুরো ব্লু, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে রেড আমি বলে রেডটা করে দিলাম, কিন্তু ব্লুটা দিয়ে তো মিক্স হচ্ছে, ব্লুটা দিয়ে তো মিক্স হচ্ছে, তাহলে তো সবই ব্লু হওয়ার কথা ছিল। তাহলে হাতটা কি করে লাল হলো? এই পাটা লোয়ার লিম্ব, সেই জন্য এর সঙ্গে আর একটা জিনিস যোগ করতে হবে। কি করতে হবে? এবার করছি উইথ প্রিডাক্টাল কোয়ার্টেশন অফ অ্যাওর্টা। এইখানটায় আমি ছোট করে দিলাম, এটা অ্যাওর্টা যাচ্ছিল তো, এ অ্যাওর্টা উইথ প্রিডাক্টাল কোয়ার্টেশন অফ অ্যাওর্টা, এইখানটা আমি ছোট করে দিলাম। যদি ছোট করে দিই তাহলে এই ব্লু ব্লাডটা নিচে কম যেত। এবার এটা রাড হচ্ছে কিনা দেখো, তার মানে উত্তর বেরোলো উইথ প্রিডাক্টাল কোয়ার্টেশন অফ অ্যাওর্টা। তাহলে রিভার্সাল অফ শান্টের জন্য আমাকে কি কি থাকতে হলো? ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল উইথ পিডিএ, এটা কিন্তু খুব কমন। যে কোনো ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল আমি বলেছি কোনো একটা না কোনো জায়গায় তো কমিউনিকেশন থাকতে হবে, সেটা এএসজি হতে পারে, ভিএসজি হতে পারে, পিডিএ হতে পারে। তার সঙ্গে আমি রাইট টু লেফট শান্ট যোগ করলাম, যেমন এখানে করেছিলাম পিডিএ উইথ রাইট টু লেফট শান্ট, এই জিনিসটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম পিডিএ উইথ রাইট টু লেফট শান্ট, শুধু ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেড ভেসেল আগে যোগ করেছি। কিন্তু সেটা করলেও এইখানটায় লাল হচ্ছিল না, এটা ব্লু হয়ে যাওয়ার কথা ছিল, পুরোটাই ব্লু হয়ে যাওয়ার কথা ছিল। সেই জন্য আমাকে লোয়ার লিম্বে এই ব্লু ব্লাডটা কম পাঠাতে হবে। কম পাঠাতে গেলে আমাকে কোয়ার্টেশন করতে হবে। সেই কোয়ার্টেশনটা কোথায় করতে হবে? প্রিডাক্টাল কোয়ার্টেশন। ইউজুয়ালি কোয়ার্টেশন থাকে জাস্টার একটা এখানে থাকে। প্রিডাক্টাল যদি কোয়ার্টেশন করে দিই তার মানে এই জায়গাতেই আমার ব্লু ব্লাডটা থেমে গেল ম্যাক্সিমাম। তাহলে এইবার রিভার্স ডিফারেন্সিয়াল সাইনোসিস হবে, যেটা পরীক্ষা তোমাকে জিজ্ঞাসা করবে না। ঠিক আছে, পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করবে না। যদি কারো মনে হয়, অনেকে জিজ্ঞাসা করে প্রিডাক্টাল কি বলে, রিভার্স ডিফারেন্সিয়াল সাইনোসিস কি এখানটা? হ্যাঁ, ट्रांजिशन ऑफ गेट आर्टिस्ट में से तो पेशेंट सर्वाइव कैसे रहता है? जो अपर लिम्ब है उसको तो पूरा मतलब साइनोटिक ब्लड मिल रहा है पूरा का पूरा, 0% ऑक्सीजन ब्लड, तो सर्वाइव कैसे करता है? जीरो तो नहीं होता, अभी भी जीरो नहीं, कभी जीरो नहीं होता, 30-40% इसमें बेस तक है। यही होते कार्डियोलॉजी टीचिंग इज डिफिकल्ट। ये जो लिखा हुआ है ना, ये राइट टू लेफ्ट शांट, ऐसे नहीं होता है। मोस्ट ऑफ द केसेस से फ्लो आर बाई डायरेक्शनल। ठीक है, आई एम डेलिबरेटली अवॉइडिंग दोस इशू। এবার কি হয় দেখ, যখন ধর জোরে চিৎকার করে কেউ কাঁদছে, মোস্ট অফ দ্য কেসেসে ভিএসডি তেও বাই ডাইরেকশনাল শান্ট হয়। বুঝতে পেরেছি? সব সময় মোস্ট বেশিরভাগ সময়
তুই তারপরে আবার যখন একটু বড় হবি তখন পড়বি, এই যে আমরা বলি যে ডিউরিং সিস্টোল ব্লাড যাচ্ছে লেফট টু রাইটে যাচ্ছে, এসব না, এর মধ্যে অনেক ভেরিয়েশন থাকে। সিস্টোলের কোন পার্টে কত প্রেসার থাকে, সেটার সঙ্গে ইন্সপিরেশন এক্সপিরেশনের ভেরিয়েবল কি কি থাকে সেগুলো, ওগুলো বুঝতে যাস না। সবসময় জানবি মোস্ট অফ দ্য কেসেসে যখন ফ্লো যায় শুধু লেফট টু রাইট শান্ট হয় না। দেখবি ভিএসডি পেশেন্ট অনেক সময় কাঁদার সময় সাইনোসটা, যারা ভালো পড়ে আমরা জিজ্ঞাসা করি যে একটা ভিএসডি পেশেন্ট তুমি কখন সাইনোসিস করো। তুই এখানের মধ্যেই দেখ কিছুটা বলা আছে, আমি একটা বললাম না নন রেস্ট্রিক্টিভ ভিএসডি, মানে একটা বড় ভিএসডি হয়ে আছে, তাহলে নন রেস্ট্রিক্টিভ ভিএসডিটা আমি বললাম না যে লেফট টু রাইট অত শান্ট হয় না, দুজনে একটা সিঙ্গেল চেম্বারের মতো। সেইখানে যখন জোরে কাঁদবে, যখন সিস্টেমিক এখানে প্রেসারটা বাড়বে, তখনই আবার রাইট টু লেফটে শান্ট হয়ে যায়। তো মোস্ট অফ দ্য কেসেসে জানবি যে শান্ট যখন হয় বাই ডাইরেকশনাল শান্ট হয় তাই, কিন্তু তাহলে টিজে পেশেন্ট তো বেঁচেই থাকতো না, কারণ টিজে তো বেঁচে থাকে, তাই না, টিজে তো বেঁচে থাকে। তো যাই হোক, এটা এত কিছু মনে রাখতে হবে না, এটা শুধু একটাই যদি মনে রাখিস, তাহলে পিজিএ উইথ রিভার্সাল অফ শান্ট করলে তো ডিফারেন্সিয়াল সাইনোসিস, আর রিভার্স ডিফারেন্সিয়াল সাইনোসিস করতে গেলে মাথায় একটা আর পায়ে একটা জিনিস যোগ করতে হবে, ওখানে টিজিএ করবি আর এখানে প্রিডাক্টাল কোয়াক্টেশনাল ব্যবহার করবি, ঠিক আছে। এটা আমি ছেড়ে দিলাম, এবার এটা নিয়ে আর বেশি ধ্যান করলে টেট্রালজিয়া ফেলারটাই মাথা থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে তোকে জিজ্ঞাসা করবে যে ক্লিনিক্যাল ফিচার, তোমার পেশেন্ট কি নিয়ে পড়েছে, ক্লিনিক্যাল ফিচারে আমরা কি নিয়ে বলি ইউজুয়ালি, কি বলি, কি নিয়ে প্রেজেন্ট করেছে, ব্লুইশ ডিসকালারেশন। স্কিন এন্ড মিউকাস মেমব্রেন নিয়ে বলবো। যদি এখান থেকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে এজ অফ অনসেট, এজ অফ অনসেট কি আছে, এখান থেকে দুটো তিনটে কোশ্চেন। প্রথমে শুনে রাখ, তারপরে উত্তর বলবি। আমরা যখন তোদের বয়সে ছিলাম তখন বলা হতো টেট্রালজি অফ ফ্যালট নেভার প্রেজেন্টস অ্যাট বার্থ, যদি তুমি বার্থে সাইনোসিস পাও দ্যাট ইজ নেভার টেট্রালজি অফ ফ্যালট। এরপরে এলো টেট্রালজি অফ ফ্যালট মে প্রেজেন্ট অ্যাট বার্থ, ঠিক আছে, মে প্রেজেন্ট অ্যাট বার্থ, তোর পেশেন্টও তাই। তো কেন মে প্রেজেন্ট অ্যাট বার্থ হলো, আগে কি ভুল বলতো না, ওই যে দেখ একটা পার্সেন্টেজ লিখেছিলাম টেট্রালজি অফ ফ্যালটের স্টেনোসিস কোথায় কোথায় থাকে, তার মধ্যে 15% কেসে লাস্ট পয়েন্টটা লেখা ছিল পালমোনারি অ্যাট্রেসিয়া। ওই পালমোনারি অ্যাট্রেসিয়াটাকে তখন টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে ইনক্লুডেড ছিল না, ওটাকে সেপারেটলি পড়া হতো যে পালমোনারি অ্যাট্রেসিয়া, ওটা একটা আলাদা এন্টিটি। এখন ওই পালমোনারি অ্যাট্রেসিয়াটাকেও টেট্রালজি অফ ফ্যালটের মধ্যেও ধরা হয়। টেট্রালজি যদিও ফ্যালট যিনি করেছিলেন উনি হচ্ছে ক্লাসিক্যালি পালমোনারি অ্যাট্রেসিয়াকে ধরেননি। তো যাই হোক, এখন ওই পালমোনারি অ্যাট্রেসিয়াটাকেও টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে ধরা হয়। সোজা কথা একই ফিচার আছে, পালমোনারি স্টেনোসিস হতে 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 একদম যখন অ্যাট্রেসিয়া হয়ে যায় সেটা সিভিয়ার ফর্ম, মোস্ট সিভিয়ার ফর্ম, দ্যাট মে প্রেজেন্ট অ্যাট বার্থ। বোঝা গেছে? তাহলে এই জন্য টেট্রালজি অফ ফ্যালট মে প্রেজেন্ট অ্যাট বার্থ, আবার ইউজুয়ালি অ্যাট 3 মান্থের সময় বেশি হয়, ঠিক আছে। তাহলে জিজ্ঞাসা করবে কেন 3 মান্থে বেশি হয়, পরে আসছি। তাহলে এই যে কনসেপ্ট তোমার পেশেন্টের যখন থাকবে তখন তুমি বলে দেবে যে যদি বলে অ্যাট বার্থ থেকে আছে, বার্থ থেকে, আর যদি বলো 3 মান্থে, প্রথমে আমি খেয়াল করেছি তাহলে 3 মান্থে, ঠিক আছে, 2 to 3 মান্থে। দুটো কোশ্চেন করবে যে যদি অ্যাট কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ, তো ওই জিনিসটা অ্যাট বার্থ থেকে প্রেজেন্ট, তাহলে হোয়াই দেয়ার ওয়াজ নো সাইনোসিস অ্যাট বার্থ, ঠিক আছে। এটারই আরেকটা নাম হচ্ছে যে যত দিন যায় তত সাইনোসিস ইনক্রিজ করতে থাকে। তার কারণ হচ্ছে ইটস এ ভেরিয়েবল অবস্ট্রাকশন, যত দিন যায় তার অবস্ট্রাকশন তত বাড়তে থাকে, অবস্ট্রাকশন তত বাড়তে থাকে, যত হাইপক্সিয়াতে এক্সপোজড হয় তত ইনফান্ডিবুলার টিস্যু বাড়তে থাকে, বুঝতে পেরেছিস এইটা। আর একটা হচ্ছে কমপ্লেক্সান অফ কালার জন্য অনেক সময় মিস হয়ে যায় বাচ্চা হওয়ার সময়। আমাদের ওদের ফর্সা ফর্সা দেশে ওরা সব তাড়াতাড়ি ধরে নেয় সাইনোসিস, আমাদের সাইনোসিস ডিফিকাল্ট একটুখানি বোঝা, সাইনোসিস আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে এক বার্থ যখন বাচ্চা থাকে না, খাওয়া দাওয়া করে আর একটু ইউরিন করলে কাঁদে, বাকি তো কিছু নেই, চুপচাপ আছে। 3 মান্থসের সঙ্গে যখন অ্যাক্টিভিটি বাড়বে তত তার অক্সিজেন ডিমান্ড বাড়বে, সেই জন্য সাইনোসিসের এক্সপ্রেশন বেশি হয়। আমি বোঝাতে পারলাম কি বলছি? যদি চুপ করে শুয়ে থাকে তাহলে তার সাইনোসিস অত ডেভেলপ করে না। প্রথম 3 মাস কি করে, খাওয়া দাওয়া করে আর যা করে। 3 মাসের পর নেক হোল্ডিং হয়, একটু একটু করে রোল ওভার করা করতে শুরু করে, কান্নাকাটির জোর বাড়ে। যখন যত জোরে জোরে কান্নাকাটি করবে তত সাইনোসিসটা আরও বেশি অভ্যাস হয়, সেই জন্য বাবা মা ডিটেক্ট করে সাইনোসিস। বেসিক্যালি প্যাথোলজি প্রেজেন্ট সিন্স বার্থ,
শুধু একটাই, ইটস এ ভেরিয়েবল ডিগ্রি অফ অবস্ট্রাকশন ইনফান্ডিবুলামে, সেইটা যত দিন যায় ধীরে ধীরে বাড়তে থাকে। কেন ধীরে ধীরে বাড়তে থাকে? যত বেশি দিন ধরে তুমি হাইপক্সিয়া এক্সপোজড হবে তত ধীরে ধীরে তোমার ইনফান্ডিবুলার টিস্যু বাড়বে। ঠিক আছে, হাইপক্সিয়া থাকে। তাহলে অ্যাট বার্থ প্রেজেন্ট করে সাইনোসিস হতে হয়ে গেল। এখানে বলে হচ্ছে তাহলে তুই ব্লুইশ ডিসকালারেশন, ওখানে তোকে কী কী মেনশন করবি, এফার্ট ইন্টলারেন্স আছে কিনা, যে যেই খেলতে যায়, ধর আরও কম আছে, একটু বড় বাচ্চা হয়ে গেছে, যেই খেলতে যায় একটু পরে গিয়ে বসে পড়ে। বুঝতে পারছিস কি বলছি আমি? এটাও চিফ কমপ্লেনের মধ্যে আছে। তোর বাচ্চা কত বড় সেটার উপর ডিপেন্ড করে। তোর যদি 5-6 বছরের বাচ্চা হয় তাহলে হিস্ট্রি দেবে যে যখন খেলতে যায় খেলতে খেলতে বসে পড়ে। বুঝতে পারছিস? একটু একটু খেলবে, খেলতে খেলতে বসে পড়ে, স্কোয়াটিং করে। স্কোয়াটিং করলে কি হয় আমি পরে বলছি। তাহলে এফার্ট ইন্টলারেন্স হতে পারে। আর হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন তো আগে বলেছিস। আর কি নিয়ে আসতে পারে? কনভালশন নিয়ে আসতে পারে, লিম্ব উইকনেস নিয়ে আসতে পারে, ভয়েসের উইকনেস নিয়ে আসতে পারে, হিমোপটিসিস নিয়ে আসতে পারে। এইসব জিনিসগুলো না বলাই ভালো। শুধু নো হিস্ট্রি অফ কনভালশনটা অথবা নো হিস্ট্রি অফ লিম্ব উইকনেস মেনশন করবি যদি তোর পেশেন্টের না থাকে। কেন আমি পরে বলবো। ঠিক আছে, আমি তাহলে আরেকবার রিক্যাপ করছি। কি পড়ছিলাম আমরা? ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্টিং কমপ্লেন কি ছিল? একটা ছিল ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন সিন্স বার্থ অথবা সিন্স 2 মান্থ অফ এজ, সিন্স 3 মান্থ অফ এজ। যদি সিন্স 3 মান্থ অফ এজ বলে তাহলে তোমাকে কোশ্চেন করবে কেন অ্যাট বার্থ ছিল না। তখন তুমি এটাই বলবে যে তখন সাইনোসিস যেটা ইনফান্ডিবুলার অবস্ট্রাকশন ছিল, ডে বাই ডে ইনফান্ডিবুলার অবস্ট্রাকশন যে ভেরিয়েবল অবস্ট্রাকশন ইট ইনক্রিজেস as much as patient is exposed to hypoxia. যত হাইপক্সিয়া এক্সপোজড হবে তত বেশি ইনফান্ডিবুলার স্প্যাজমটা বাড়বে। সেই জন্য তখন সাইনোসিস ডেভেলপ করেছিল না, এখন সাইনোসিস ডেভেলপ করেছে। এটা হচ্ছে একটা কারণ। এবার হচ্ছে আর যদি অ্যাট বার্থ প্রেজেন্ট করে তাহলে হয়ে গেল। এখানে একটা জিনিস হচ্ছে যত আগে প্রেজেন্ট করবে তত সিভিয়ারিটির চান্স বেশি, মানে সে সিভিয়ার ছিল বলেই অ্যাট বার্থ প্রেজেন্ট করবে পালমোনারি অ্যাট্রিশিয়া। আর একটা বললাম আমি যে এফার্ট ইন্টলারেন্স যদি বড় বাচ্চা হয়, 3 মাস 4 মাসের বাচ্চা হলে বলবে না। যে বাচ্চা খেলতে যেতে পারে 3 বছর 4 বছর, সে যেরকম যদি বাচ্চা তোমার কাছে ফ্যালাস্টেক্টোলজি আসে তাহলে বলবে যে এফার্ট ইন্টলারেন্স আছে। কি করে বুঝেছো? খেলতে খেলতে কন্টিনিউয়াসলি ক্যানট কন্টিনিউ প্লে, আফটার ফিউ মিনিটস অফ প্লে sits by himself in squatting position. আর একটা বললাম যে কনভালশন আর লিম্ব উইকনেসের হিস্ট্রি আছে কিনা জিজ্ঞাসা করে নেবে। কনভালশন আর লিম্ব উইকনেসের হিস্ট্রি আছে কিনা জিজ্ঞাসা করে এই দুটো। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে কনভালশনের হিস্ট্রি কেন জিজ্ঞাসা করছো, তাহলে হোয়াট আর দ্য প্রসেস অফ কনভালশন ইন টেট্রালজি অফ ফ্যালামাস। আচ্ছা কি হয় 2 বছরের নিচে আর 2 বছরের উপরে? নিজে একটু ভেবে বলো তো কোনটায় কনভালশন হবে আর কোনটায় ব্রেন অ্যাবসেস হবে। যে টেট্রালজি অফ ফ্যালামাস কোনোদিন পরিস্থিতি সে 2 বছরের নিচে less than 2 years আর more than 2 years একজন বাচ্চা more prone to develop embolism আর একজন বাচ্চা more prone to develop brain abscess। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দেখ ধর দুটো পেশেন্টেরই ডায়রিয়া হতে পারে, দুজনে একে ওআরএস কে দেয়, নিজে খায় না মা দেয়? মা দেয়। তাহলে ডিপেন্ডেন্ট অন মাদার। এবার মা কোনো কারণে ওআরএস দিতে ভুলে গেল, অবভিয়াসলি আর একটা বাচ্চা হয়ে গেছে ততদিন, সেখানে ওআরএস দেওয়া হলো না। তাহলে এর চান্স অফ বিকামিং ডিহাইড্রেটেড ইজ মোর। এর ডিহাইড্রেশন বেশি করবে না, এ নিজে নিজে ওআরএস খেলবে। 5 বছরের বাচ্চা ওআরএস না পেলে জল খেলবে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে ডিহাইড্রেশনের চান্স লেস। এ বন্ধুদের সঙ্গে খেলতে যায়, এর চান্স অফ ইনফেকশন আরটিআই মোর, তাই তো? তাহলে যার ডিহাইড্রেশন বেশি হবে সেই পেশেন্টের এম্বলিজম ফরমেশনের চান্স বেশি, তাই তো? তাহলে এম্বলিক ফেনোমেনা মোর হচ্ছে লেস দ্যান 2 ইয়ার্স অফ এজ, ব্রেন অ্যাবসেস মোর ইন মোর দ্যান 2 ইয়ার্স অফ এজ। বুঝেছিস আমি কি বললাম? এই বাচ্চাটা ডায়রিয়া দুজনেই হতে পারে, কিন্তু দিস পেশেন্টস আর মোর প্রোন টু ডেভেলপ ডিহাইড্রেশন, তাই তো? নিজের জল না দিলে ডিহাইড্রেশন হয়ে যাবে, এদের নিজের ডিহাইড্রেশন হওয়ার চান্স বেশি। সেই জন্য যাদের ডিহাইড্রেশন বেশি হবে, পলিসাইথেমিয়া থাকবে, ডিহাইড্রেশন বেশি হবে, তাদের এম্বলিজম ফরমেশনের চান্স বেশি। যেই এম্বলিজম ফরমেশন হবে সেখানে কোথাও একটা থ্রম্বোএম্বলিক ফেনোমেনন হয়ে কনভালশন হবে, তাই তো? তাহলে কনভালশনের দুটো কজ আমরা করলাম, একটা হচ্ছে থ্রম্বোএম্বলিক ফেনোমেনন আর একটা হচ্ছে ব্রেন অ্যাবসেস। ব্রেন অ্যাবসেস ইন কেস অফ ইউজুয়ালি মোর দ্যান 2 ইয়ার্স অফ এজ, আর থ্রম্বোএম্বলিক ফেনোমেনা ইউজুয়ালি লেস দ্যান 2 ইয়ার্স অফ এজ। এই পেশেন্টটা প্রচুর ওয়ার্ডে পাবে। 4 বছরের বাচ্চা টেট্রালজি অফ ফ্যালামাস কনভালশন নিয়ে এসছে, সিটি স্ক্যান করবি, এত বড় অ্যাবসেস, ঠিক আছে? এত বড় অ্যাবসেস হতেই হবে। এবার দেখ এইখানে যে অ্যাবসেস হয় টেট্রালজি অফ ফ্যালামাস মানে কি? এখানে প্যারাডক্সিক্যাল এম্বলিজম হয়, তাই না? আর আমার একটা ভেনে এম্বোলাই ঢুকেছে,
কোথায় যাবে? রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল। আমার নর্মালি কি হতো, আমার যদি হতো রাইট ভেন্ট্রিকেল থেকে লাংয়ে পালমোনারি এম্বলিজম হওয়ার কথা ছিল, কিন্তু টেট্রালজিয়া ফ্যালাট আছে মানে কি রাইট ভেন্ট্রিকেল থেকে আমার অ্যাওটায় চলে যাবে, অ্যাওটা থেকে যেখানে ইচ্ছে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এটা প্যারাডক্সিক্যাল এম্বলিজম হওয়ার চান্স বেশি, যেহেতু রাইট টু লেফট শান্ট আছে। বুঝলি কি বললাম? হ্যাঁ, নর্মালি যদি আমার একটা কোনো জায়গায় একটু ভেনাস থ্রম্বোএম্বলিজম আছে, সেটা কোথায় যাবে? রাইট এট্রিয়ামে যাবে, রাইট ভেন্ট্রিকেল যাবে, রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্কে দিয়ে লাং পালমোনারি এম্বলিজম হবে না? কিন্তু টেট্রালজিয়া ফ্যালাটে কি হবে? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, সেখান থেকে অ্যাওটা দিয়ে চলে যাবে, তাহলে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে। সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে, পালমোনারি সার্কুলেশনের জায়গায় সিস্টেমিক, দ্যাটস কল প্যারাডক্সিক্যাল এম্বলিজম। তাহলে এই দুটো কজ হলো হচ্ছে কজেস অফ কনভালশন ইন টেট্রালজিয়া ফ্যালাট। এটা না থাকলেও বলে দিবি নো হিস্ট্রি অফ কনভালশন। তারপর বোঝাতে চাইছি যে কেন তুই জিজ্ঞাসা করেছিস কনভালশন কেন হয়। আরেকটা কজ আছে কনভালশন, সেটা বল, সেটা বলতে পারলে এটাতে 190 দেবে। ফার্স্ট কজ অফ কনভালশন ইন টেট্রালজিয়া ফ্যালাট, হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া কেন হাইপোক্যালসিমিয়া হয়? টেট্রালজিয়া ফ্যালাট অ্যাসোসিয়েটেড থাকে, এটা এমসিকিউতে জিজ্ঞেস করে। টেট্রালজিয়া ফ্যালাট অ্যাসোসিয়েটেড থাকে ক্যাচ 22 বলে একটা সিম্বলিক অ্যাসোসিয়েশনের সঙ্গে। হ্যাঁ, বলবো, ঠিক আছে, ওই জন্য ওখানে হাইপোক্যালসিমিয়া হয়। তাহলে এইটা হচ্ছে কার্ডিয়াক অ্যানোমালি। সি ফর কার্ডিয়াক অ্যানোমালি। ইনফেকশনের চান্স বেশি হয়, ইনফেকশনের চান্স টিউএফএ বাড়ছে বলেছি মোর দ্যান 2 ইয়ার্স অফ এজে ইনফেকশনের চান্স বেশি। মোর দ্যান 2 ইয়ার্সে এসে বাচ্চা এদিক ওদিক খেলে যায়, যেমন তার অ্যাডোলেসেন্সে টিবি হয় কেন? অ্যাডোলেসেন্টে টিবি হয় কেন হয় বলতো? একটা ছোট বাচ্চা সে যদি দেখে অন্য একটা কারো কিছু হয়েছে, সে রেস্কিউ করতে যাবে না। আমাকে যদি বলিস আরে ওর একটা অসুবিধা হয়েছে, আমি ভাববো গুড, ক্লাস আছে, একটু পরে চেম্বার আছে, ও যা পাচ্ছে করে যাবে। কিন্তু একটা অ্যাডোলেসেন্ট সে বলবে না, ওকে আগে বাঁচাই। মোর প্রোন টু ডেভেলপ মানে এনগেজ দেমসেলফ ইন সোশ্যাল অ্যাক্টিভিটিস। যত যাবে কার রোগ হয়েছে, ওই জন্য অ্যাডোলেসেন্স হচ্ছে মোর প্রোন টু ডেভেলপ টিউবারকুলোসিস। এখানেও তেমন 4 বছর 2 বছরের নিচের বাচ্চা একা একা খেলতে যায় না, সবসময় মায়ের সঙ্গেই থাকে। 2 বছরের পরে বাচ্চা 3 বছর 4 বছর 5 বছর যে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, ওর নাক থেকে জল পড়ছে, ওর তার সঙ্গেও খেলছে, এটা স্বাভাবিক ব্যাপার। স্কুলে যাবে, স্কুলে গিয়ে তো প্রত্যেকে বাচ্চার আরটিআই আছে, তার থেকে হবে। যখন স্কুলে যায় দেখবি প্রত্যেক মাসে আরটিআই হবে, সবার হয়, ভাইয়ের থেকে হবে, নাহলে বন্ধুর থেকে হবে, যার থেকে হবে। ওয়ার্ম ইনফেস্টেশন এত কমন কেন? তাই জন্য যত মিক্সিং হবে তত হবে। সেই জন্য বললাম দে আর মোর প্রোন টু ডেভেলপ আরটিআই। ওই একটা ইনফেকশন যদি সিভিয়ার হয়, তখন সেখান থেকে ব্রেন অ্যাক্সেস চলবে, সেটাই বলি। যাই হোক, ক্যাচ 22 সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে টেট্রালজিয়া ফ্যালাট। সিতে কি আছে? কার্ডিয়াক। নিচে হচ্ছে অ্যাবনরমাল ফেসিস। কি হচ্ছে? অ্যাবসেন্ট থাইমাস। থাইমাস অ্যাবসেন্ট থাকে। থাইমাস অ্যাবসেন্ট থাকার জন্য হাইপোক্যালসিমিয়া হবে। লেফট প্যালেট। আর একটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া, ঠিক আছে। আর 22 হচ্ছে 22q11.2, এটা বলে ডাইজর্জ ক্রিটিক্যাল রিজন, ঠিক আছে। এর একটা জিন থাকে, জিনের নাম মনে রাখবি TBX1। এইটা সব ডিলিশন হয়, মিউটেশন হয়, সব যা হয় সেখান থেকে গন্ডগোলগুলো হয়। বুঝলি কি বললাম? টেট্রালজিয়া ফ্যালাট ক্যাচ 22 সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। ক্যাচ 22টা বলেছি। সিটা কার্ডিয়াক অ্যানোমালি, এ ফর অ্যাবনরমাল ফেসিস, টি ফর থাইমাস, অ্যাবসেন্ট থাইমাস, লেফট প্যালেট, আর এইচ ফর হচ্ছে হাইপোক্যালসিমিয়া। আর 22 মানে হচ্ছে 22 ক্রোমোসোমের লং আর্ম, ওই জন্য কিউ হয়েছে। এটাকে আমরা 11.2 কিন্তু না, এটা বলা হয় 11.2। হ্যাঁ, 11.2 নয় বলি আমরা তাই, কিন্তু অ্যাকচুয়ালি 11.2, লোকাস 1 সাব লোকাস 1। যাই হোক, 11.2তে হলো TBX1 জিন থাকে। এটা না, এটা ডাইজর্জ ক্রিটিক্যাল রিজনে। তোকে এইটুকুটাই জিজ্ঞাসা করে পরীক্ষায়, 22q ডাইজর্জ ক্রিটিক্যাল রিজনের ওখানে থাকে। হ্যাঁ, তো ওইখানে মিউটেশন বা ডিলিশন হয় দুটোই এই TBX জিনে দিয়ে, তো এই টেট্রালজিয়া ফ্যালাটের ম্যানিফেস্টেশন হয় যেগুলো। তাহলে টেট্রালজিয়া ফ্যালাটের কনভালশনের কজ কি হলো? থ্রম্বোএম্বোলিক ফেনোমেনা, অথবা ব্রেন অ্যাবসেস, অথবা হাইপোক্যালসিমিয়া, ঠিক আছে। এই জন্য টেট্রালজিয়া ফ্যালাটে যখন ইনভেস্টিগেশন পাঠাবে, তোমার পেশেন্ট যদি কনভালশন নিয়ে আসে, তাহলে তুমি সেরাম ক্যালসিয়াম বলবে। যখন ইনভেস্টিগেশন পড়ানো হবে, তখন তুমি দেখবে সিবিসি আর চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি আর ইসিজি, এগুলো তো চোখ বন্ধ করে বলে দেওয়া হয়। তো তার মধ্যে এখানে একটা যোগ হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম লেভেল, যদি তোমার পেশেন্ট কনভালশন নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, TBX1। হ্যাঁ, TBX1। যাই হোক,
তারপরে কি বলছিলাম, আর বাকিগুলো না পরীক্ষায় শেখা বা বলা সব না বলাই ভালো। যে টেট্রালজিয়া ফ্যালাটে হিমোপটিসিস কেন হয়, প্যালেটাল মানে ভয়েসের টোন কেন চেঞ্জ হয়, হ্যাঁ এইসব কি শুনবি, এটা ছেড়ে দিবি, হ্যাঁ ছেড়ে এইসব জিনিসের ছোট ছোট এগুলো গল্প, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করবে না, বলবেও না। কারণ হচ্ছে দেখ আমাকে যখন আমাকে এমডি করার সময় টেট্রালজিয়া ফ্যালাটের কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল জানিস, হোয়াট ইজ দ্য রেনাল চেঞ্জ ইন টেট্রালজিয়া ফ্যালাট। আমি বলেছিলাম মেমব্রেনাস and membranous proliferative glomerulonephritis without thinking of a second, কারণ আমি জানতাম এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমাকে কিছু একটা ভুলভাল বলে দিতে হবে, এবং ডেফিনেটলি ওটা ভুল ছিল। অ্যাকচুয়ালি হাইপক্সিয়া হয় বলে অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস হয়, ঠিক আছে। আমাকে যখন বলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছে, আমি সঙ্গে সঙ্গেই বলেছি, কারণ পরপর জিজ্ঞাসা করছে, আগের জনকে জিজ্ঞেস করছে প্যাঙ্ক্রিয়াসে কি চেঞ্জ হয়, ওখানে কি চেঞ্জ হয়, আমি দেখছেন কোনোটাই জানি না। কার্ডিওলজিখানে কিসের জন্য প্যাঙ্ক্রিয়াসের চেঞ্জ আমি পড়ে আসবো বলতো, ওখানে এমনিতে খুব হ্যারাস করে। তুই যতই পেডিয়াট্রিক্স পড়ে যাবি না কেন, তোকে কিছু না কিছু অ্যানাটমি ফিজিওলজি ওসব জিজ্ঞেস করে, তোকে বলতে দেবে না, এটাই হচ্ছে কথা। তোকে কোনোটাই বলতে দেবে না, এবং তোকে প্রমাণ করবে যে তুমি 3 বছর ধরে কিছুই শেখো না। এটাই হচ্ছে এমডির এন্ট্রান্সের, এটাই মূল মন্ত্র, যে তোমাকে শেখাবে যে তুমি কিছুই জানো না। তো ঠিক আছে, আমি আগেই সারেন্ডার করে দিলাম যে আমি কিছু জানি না। যাই হোক, যেটা বললাম ওরে, আর হিমোপটিসিস কেন হয় সেটা আর অনেক কাহিনী আছে, বলতে পারো। এগুলো সব মনে রাখবি না। হ্যাঁ, কেউ একটা বললি বললাম মনে রাখার ক্ষমতা নেই। এগুলো মনে রাখিস না। হ্যাঁ, এই যে অ্যাওটা আর পালমোনারি ট্রাঙ্কের মধ্যে ডাক্টাস স্যাচুরেশন থাকে না, ডাক্টাস স্যাচুরেশন অ্যাকচুয়ালি এরকম কনিক্যাল দেখতে হয়। উপরের দিকটা ফানেলের মতো মোটা দিকটা, আর নিচের দিকটা সরু। এখানে আবার কিছু ভালভ থাকে, এখানে ভালভ থাকে বলে এই যে অ্যাওটা থেকে এইগুলো হয়। নর্মালি কি হয়, দিক থেকে ব্লাড আসে, তাই তো নর্মালি। কিন্তু যখন টেট্রালজিয়া ফ্যালাট থাকে, টেট্রালজিয়া ফ্যালাটে এখানে যখন থাকে, তখন আবার এদিক দিয়েও শান্ট হয়, রিভার্স হওয়ার জন্য, রাইট টু লেফট শান্টের সময়। তো এই ভালভগুলো ইনকম্পিটেন্সি হয়, এইগুলো কঠিন হয়ে যাবে। না হলে কি হবে, এ তখন প্রেসার মেনটেন করতে পারে না। যখন প্রেসার মেনটেন করতে না পারে, তখন সেটা পালমোনারি ভেসেলে গিয়ে হিমোপটিসিস হিসেবে পড়ে। এইগুলো বুঝতে যাস না। যদি কারো পড়ার ইচ্ছা হয়, পারলাফের একটা খুব সুন্দর বই আছে, পারলাফের একটা ছবি তোদের মধ্যে কাউকে আমি হোয়াটসঅ্যাপ করেছি। হ্যাঁ, দুটো ছবি আমি হোয়াটসঅ্যাপ করেছি, একটা পারলাফের, একটা পার্কের। একটা ছবি কাজে লাগবে, সেইটা জেনে রাখবি। আমি তোকে বলে রাখছি, শোন, একদম সত্যি কথা বলতে, যে হিমোপটিসিস যদি নিয়ে পেশেন্ট আসে না, সত্যিকে দেওয়া হবে না। তুই সোজা করে রাখ, সেটা হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন, এফার্ট ইনটলারেন্স, নো হিস্ট্রি অফ কনভালশনাল লিভার। এইটুকু সোজা করে রাখ, তাহলে জিনিস সোজা হবে। ঠিক আছে? হ্যাঁ, ও লিম্ব উইকনেস বললাম রে, থ্রম্বোএম্বোলিজম ফেনোমেনা যেখানে হবে, থ্রম্বোএম্বোলিজম ফেনোমেনা, এম্বোলিজম যেখানে যাবে সেখানে গিয়ে লিম্ব উইকনেস হবে। আমার ডান দিক প্যারালিসিস হলো বা বাঁ দিক প্যারালিসিস হলো, থ্রম্বোএম্বোলিক ফেনোমেনা বললাম না, থ্রম্বোএম্বোলিক ফেনোমেনার জন্য যেখানটা যে কোনো একটা দিক প্যারালিসিস হয়ে গেল, সেটা ডিপেন্ড করবে কোন জায়গায় গিয়ে আটকাচ্ছে। যাই হোক, তারপরে তোকে জিজ্ঞাসা করবে তুমি ফাইন্ডিং কি পেয়েছো। ফাইন্ডিং কি পেয়েছো চট করে বলে রাখো। ফাইন্ডিং আমরা যখন পড়ি, প্রথমে আমরা কি জানি, সেই কনসাস অ্যালার্ট কিনা, তাই তো। কনসাস অ্যালার্ট যদি এমনি থাকে, কনসাস অ্যালার্ট থাকতেই পারে। আর একটা জিনিস ওখানে বলা হলো না, সেটা হচ্ছে হাইপার অ্যাপনিয়া, মানে টেট স্পেল নিয়ে আসে, সাইনোটিক স্পেল নিয়ে আসে। ঠিক আছে, সাইনোটিক স্পেল নিয়ে অনেক বলা আছে, সাইনোটিক স্পেলটা বলে দিই। সাইনোটিক স্পেল নিয়ে আসে, সাইনোটিক স্পেল নিয়ে আসে। সাইনোটিক স্পেল কাদের হয়, ইউজুয়ালি 2 মান্থ থেকে শুরু করে 4 ইয়ার্সের মধ্যে, 2 মান্থ থেকে শুরু করে 4 ইয়ার্সের মধ্যে সাইনোটিক স্পেল হয়। তাহলে আগে কেন নয়, পরে কেন নয়? আচ্ছা আগে বলে দিই সাইনোটিক স্পেল কি, তারপরে বলবো। সাইনোটিক স্পেল কি হয়, যে হঠাৎ করে বাচ্চার প্রচন্ড ডিস্ট্রেস শুরু হয়ে যাবে, প্রচুর পরিমাণে সাইনোসিস হবে, হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, সাইনোসিস হবে, এই হচ্ছে কথা। এবার সাইনোটিক স্পেল কেন হয়, দুটো কারণ, দুটো ভাবে এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, একটু কঠিন হবে, তাও শুনতে থাক, এইটা বরং বুঝে নে, এটা কাজে লাগবে। সেটা হচ্ছে সাইনোটিক স্পেল যখন হয়, তার আমরা দুটো মেকানিজম বার করি, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে পেরিফেরাল মেকানিজম, এক্সপ্যানশন। মানে কি হয় বেসিক্যালি হচ্ছে সাইনোসিস হচ্ছে সকালবেলা, ইউজুয়ালি মর্নিংয়ে, জাস্ট আফটার অ্যাওয়েকেনিং, ঘুম থেকে ওঠার পরে বাচ্চা কিসের জন্য ঘুম থেকে ওঠে, হয় খিদে পায়, আর নাহলে টয়লেট করেছে, এই তো সোজা কথা। তাহলে যদি খিদে পায় কাঁদবে, টয়লেট করলেও কাঁদবে। তাহলে যখন জোরে কাঁদছে, সেটা সিম্প্যাথেটিক ড্রাইভ বেশি বাড়বে। তাহলে সিম্প্যাথেটিক ড্রাইভ বাড়লেই তাহলে β1 স্টিমুলেটেড হয়। তো ইনফ্যান্টিবুলামে প্রচুর β1 রিসেপ্টর থাকে, তাহলে ইনফ্যান্টিবুলাম স্টেনোসিস হয়। যে ইনফ্যান্টিবুলাম স্টেনোসিস হবে,
তাহলে আবার পালমোনারি ট্রাঙ্ক দিয়ে আর ব্লাডটা লাঙে যাবে না, তাহলে সেখানে গিয়ে আর অক্সিজেনেশন হবে না, তাহলে আরও লেস অক্সিজেনেশন। বোঝা গেল? কোনো কারণে যদি আমি ইনফান্ডিবুলাম স্টেনোসিস করে দিই, কোনো কারণে যদি আমি ইনফান্ডিবুলামটা স্টেনোসিস করে দিই, যেখান থেকে যাচ্ছে আমার পালমোনারি ট্রাঙ্ক, এটাই দিয়ে আমার লাঙে যাওয়ার কথা, এবার এই জায়গাটাকে যদি আমি সরু করে দিই, তাহলে আরো লেস অ্যামাউন্ট অফ ব্লাড যাবে, বা ইনফান্ডিবুলামটা স্টেনোসিস করে দিলে লেস অ্যামাউন্ট অফ ব্লাড উইল গো টু লাং ফর অক্সিজেনেশন, তাহলে দেয়ার উইল বি মোর সাইনোসিস। তাহলে যখন বেশি সাইনোসিস হবে, অ্যাজ এ রিফ্লেক্স মেকানিজম বডি কি করবে, ট্যাকিপনিয়া হবে, রেসপিরেটরি সেন্টার উইল বি স্টিমুলেটেড, তাহলে আরো ট্যাকিপনিয়া হবে। কিসের জন্য ট্যাকিপনিয়া হচ্ছে আমার? টু ওয়াশ আউট দ্যাট এক্সেস অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। কিন্তু দেয়ার উইল বি ফেলিওর। কেন ফেলিওর হবে? তখনই আমি এক্সেল করতে পারবো যদি কার্বন ডাইঅক্সাইডটা আমি লাং পর্যন্ত পৌঁছাতে পারি না। তাহলে এখানে যদি আরো স্টেনোস হয়ে যায়, যত ট্যাকিপনিয়া হবে তার মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড আরো বাড়বে, আরো বডি অক্সিজেন টেনে নেবে, তাহলে এখানে আরো সাইনোসিস হবে, আরো কনস্ট্রিকশন হবে, ইনফান্ডিবুলার স্টেনোসিস। তাই এখানে যদি আমি ভেরি লেস অ্যামাউন্ট অফ ব্লাড যায়, তাহলে কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হবে? তাহলে আরো ওয়াশ আউট হবে না, তাহলে আরো অ্যাসিডোসিস হবে, আরো হাইপারক্যাপনিয়া হবে, আরো রেসপিরেটরি ড্রাইভ বাড়বে। এই ভিসিয়াস সাইকেল চলতেই থাকবে। আমি রিপিট করছি, সকালবেলা উঠে কোনো একটা বাচ্চা কাঁদবে, আর্লি মর্নিং অ্যাওয়েকিংয়ের পর, যে কোনো রিজনে, ইউজুয়ালি খিদে পেয়েছে কাঁদে বা টয়লেটের জন্য কাঁদে। যেই কান্নাকাটি করলো, তার সিম্প্যাথেটিক ড্রাইভ বেশি, সেখানে ইনফ্যান্ডিবুলার স্প্যাজম হবে। ইনফ্যান্ডিবুলামে ভেরি রিচ ইন বিটা-1 রিসেপ্টর, তাহলে প্রচুর বিটা-1 রিসেপ্টর থাকবে, যত ক্যাটিকোলামাইন যে রাখবে ওখানটায় তত ইনফ্যান্ডিবুলার স্প্যাজম হবে। তাহলে মোর অ্যামাউন্ট অফ ইনফ্যান্ডিবুলার স্প্যাজম হবে, যত ইনফ্যান্ডিবুলার স্প্যাজম হবে লেস অ্যামাউন্ট অফ ব্লাড উইল রিচ লাং, লাঙে কম ব্লাড যাবে, তাহলে লেস চান্স অফ গেটিং অক্সিজেনেশন হবে না। অক্সিজেনেশন না হলে কি হবে? কার্বন ডাইঅক্সাইডটা বাড়ছে, অ্যাসিডোসিস হচ্ছে, সেটা দুটো হলেই কি হবে? এখানে রেসপিরেটরি সেন্টার উইল বি স্টিমুলেটেড, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয়ে কি করবে? ট্যাকিপনিয়া করবে, তাই তো, হাইপার ভেন্টিলেশন করবে। কেন হাইপার ভেন্টিলেশন করি আমরা? টু ওয়াশ আউট দ্যাট এক্সেস অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড এক্সেস অ্যামাউন্ট আমি ওয়াশ আউট কোন জায়গা থেকে করি? লাং থেকে করি। এখন লাঙেই যদি ব্লাডটা না পাঠাতে পারি, তাহলে আর ওয়াশ আউট কি করবো? তাহলে ওয়াশ আউট করতে পারবো না। তাহলে যদি ওয়াশ আউট না করতে পারি, আরো হাইপারক্যাপনিয়া, আরো অ্যাসিডোসিস। বোঝা গেল? তাহলে এই ভিসিয়াস সাইকেলটা চলতে থাকবে, দিতে দিতে একসময় হাইপক্সিয়া হয়ে কনভালশন হয়ে যাবে। কনভালশন নাও হতে পারে, তার আগেই ব্রেক করে দেওয়া হয়। তো যাই হোক, তো এইটা হচ্ছে সাইনোটিক স্পেলের মেকানিজম। আচ্ছা, এবার আমাকে বল, বাচ্চা তুই বল 2 নম্বরে, ও তো একটা বলে দিয়েছে, এই সময় মারমার আমি কি শুনতে পাবো? জোরে পাবো না কম পাবো? যখন সাইনোটিক স্পেল হচ্ছে, ইনফ্যান্ডিবুলার প্রচন্ড স্প্যাজম হয়ে গেছে, বাচ্চার মারমার আমি বেশি পাবো না কম পাবো? তার আগে আমি একটা বলে রাখি, যদি আমি ক্লিনিক্যাল ফিচার পড়ি, এখানে যে মারমারটা শুনতে পাওয়া যায়, দ্যাট ইজ বিকজ অফ এই পালমোনারি ট্রাঙ্ক যে হয় সেটা ফ্লো মারমার, শান্টের মারমার নয়। হ্যাঁ, শান্টের মারমার নয় তো আমি বলে দিয়েছি যে হাই নন রেস্ট্রিকটিভ ভিএসডি থাকে, তাই রাইট টু লেফট শান্ট কিছু হয় না, সেই জন্য ভিএসডির মারমার নয়। এখানে মারমারটা শুনতে পাই হচ্ছে আমরা রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পালমোনারি ট্রাঙ্কে যাওয়ার সময়। তাহলে এখানটায় যখন সাইনোটিক স্পেলে বাচ্চা কাঁদছে, আমি মারমার জোরে পাবো না কম পাবো? কম পাবো। বল, আরে বল না, তুই যা খুশি বল না, তুই ভাবছিস বাকি লোকে জানে নাকি, তুই বল না। কম পাবো, কারণ ব্লাডই তো যাচ্ছে না। যদি ব্লাডই না যায় তাহলে টার্বুলেন্স হবে, তাই তো? তাহলে যদি ব্লাডই না যায় তাহলে টার্বুলেন্স হবে না, তাহলে টার্বুলেন্স না হলে তাহলে মারমার কম পাবো। ইনফ্যাক্ট মারমার পাবোই না, শুনতেই পাবো না। তাহলে এই নিয়ে দিনকাল চলছে, মারমার পাবো না। হঠাৎ কোনো পাগল লোক এক্সামিন করতে করতে গিয়ে দেখলো সাইনোটিক স্পেলের সময় মারমার দিব্যি শোনা যাচ্ছে, ভালো মারমার শোনা যাচ্ছে। তাহলে তো আগের গল্পটা ভুল আছে। তার মানে দেয়ার শুড বি অ্যানাদার মেকানিজম where there will be no infundibular stenosis but the patient will go into সাইনোটিক স্পেল, তাই তো? যে কিছু একটা কারণ আছে, ইনফ্যান্ডিবুলার স্প্যাজম যদি হয় তো মারমার পাবো। তার মানে মারমার পাচ্ছি মানে ইনফ্যান্ডিবুলার স্টেনোসিস হচ্ছে না, অথচ সাইনোটিক স্পেল হচ্ছে, এরকমও একটা ঘটনা ঘটতে পারে। তখন এলো পেরিফেরাল থিওরি অফ সাইনোটিক স্পেল। তখন লোকে ভাবতে বসলো যে আর কি কারণ হতে পারে যেখানে সাইনোটিক স্পেল ডেভেলপ করবে উইদাউট ইনফ্যান্ডিবুলার স্টেনোসিস। তাহলে পেরিফেরাল থিওরি এক্সপ্লেন্স সাইনোটিক স্পেল ইন অ্যাবসেন্স অফ ইনফ্যান্ডিবুলার স্পেল। কি সেটা? বললো রাত্রিবেলা যখন মানুষ ঘুমায় তখন ভেসেলের টোনগুলো অনেক কমে যায়, রিল্যাক্স থাকে। তাহলে যখন শুয়ে আছে তাহলে পেরিফেরাল পুলিং অফ ব্লাড উইল বি মোর, তাই তো?
যদি ভেসেল যেটা নর্মালি শুয়ে আছে বাচ্চা এরকম যদি আমার নর্মালি থাকে, যদি ঘুমায় রাত্রেবেলা শুয়ে থাকবে, তার ভেসেলের টোন অনেক ভেসো ডাইলেটেশন থাকবে, হাত পায়ে প্রচুর ব্লাড থাকবে, ঠিক আছে? তাহলে দেয়ার উইল বি হিউজ পুলিং অফ ব্লাড ইন দ্য পেরিফেরাল সার্কুলেশন অফ লিম্বস, আপার লিম্ব লোয়ার লিম্ব যেখানে হলো ব্লাড প্রচুর পরিমাণে এখানে চলে আসে। তাহলে এইখানে যদি ব্লাডটা রয়ে যায়, তাহলে এই ব্লাডটা নট অ্যাক্টিভলি পার্টিসিপেটিং বলা ভুল, রাদার এর থেকে অনেক কম পার্টিসিপেট করবে ইন গ্যাস এক্সচেঞ্জ, অর্থাৎ পেরিফেরিক পুলেই হয়ে পড়ে আছে। তাহলে এটার অক্সিজেনেশন অনেক কম হবে ইন কম্প্যারিজন টু দিনের বেলার ব্লাড। তাহলে এইখানে রিলেটিভলি মোর কার্বন ডাইঅক্সাইড থাকবে। তাহলে এই রিলেটিভলি মোর কার্বন ডাইঅক্সাইড ব্লাডটাই ব্রেনে যাবে। আর রাত্রিবেলা যখন ঘুমায় কিছু কাজ করছে না, তাই প্রচুর বডিতে ক্যাটেকোলামাইন স্টোর হয়ে থাকে, এবার এই যে ব্লাডটা মোর কার্বন ডাইঅক্সাইড যখন গেছে, এবার এই যখন সকালে ঘুম থেকে উঠে কান্নাকাটি করবে, তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটাই ব্রেনে যাবে। তো সেখানে সে গিয়ে সাইনোসিস করবে। এটা জানার একটা ইম্পর্টেন্স আছে, আমি পরে বলবো। তাহলে যদি ইনফান্ডিবুলার লেভেলে স্প্যাজম না হয়ে স্টেনোসিস না হয়, কারো ধর ভালভে আছে, ভালভুলার লেভেলে আছে, তো তারাও কি ডেভেলপ করবে না সাইনোটিক স্পেল? তারাও সাইনোটিক স্পেল ডেভেলপ করবে। তারা এই কারণের জন্য, কি কারণ না, রাত্রিবেলা যখন শুয়ে থাকবে পেরিফেরাল ভেসেলের টোন ডিক্রিজড হবে, ইনক্রিজড পেরিফেরাল পুলিং অফ ব্লাড থাকবে, সেই ব্লাডটায় কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি থাকবে, অ্যান্ড দ্যাট ব্লাড উইল রিচ দ্য সিএনএস। বুঝতে পেরেছিস? সেইটা সিএনএস এ যাবে, সেই জন্য সে ডিপ্রেস থাকে, সেই জন্য তার কার্বন ডাইঅক্সাইডের সিএনএস এর এখানে যাবে, সেইটা ওইটাকে সেন্স করে ওর হাইপার ভেন্টিলেট করবে রেসপিরেটরি সিস্টেম। বুঝলি কি বললাম? ওখানে ছিলাম ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড করেছিলাম ইনফ্যান্ডিবুলার স্প্যাজম দিয়ে, এখানে স্প্যাজম দিয়ে না করে পেরিফেরাল সার্কুলেশনে পুলিং অফ ব্লাড দিয়ে, সেই মাথাতে আলটিমেটলি আমি কার্বন ডাইঅক্সাইডই পাঠালাম বেশি, সেই জন্য সেটাকে হাইপার ভেন্টিলেট করালাম। কিন্তু দু জায়গায় দু রকম। ঘুমাচ্ছে কোনটা? ঘুমাচ্ছে বাচ্চা। হ্যাঁ ঘুমাচ্ছে তো, ঘুম থেকে উঠে যখন অক্সিজেন ডিমান্ড বেশি লাগবে তখন হবে বললাম। তাদের ক্ষেত্রে ওই ভিসিয়াসে যাওয়ার চান্স কম, কিন্তু দেখ আমি একটা জিনিস বলি, এটা যখন কোনো জিনিস বলা হয় না তখন